নমস্কার, জি 24 ঘন্টা আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য শুরু করছি জনগণমন। আপনাদের মনের কথা, মুখের কথা তুলে ধরছি আমরা, এবং রোজ যে যে বিষয় আপনারা সামলাচ্ছেন অর্থাৎ ফেস করছেন তাই কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। আজ যে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরবো অবশ্যই করে রাজনৈতিক ব্যক্তিত্বদের বক্তব্য থাকবে এবং তারই সঙ্গে রাজনীতি এর সঙ্গে জড়িত থাকছে। আজকের বিষয়ের দিকে প্রথমেই নজর দিয়ে নেব। আজ যে যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছি, মুখ্যমন্ত্রী ধমকের পর 7 দিনে কি কমলো জিনিসপত্রের দাম, প্রথম বিষয়। আর এরপর যে বিষয়ের দিকে আমরা নজর রাখবো এর পরের বিষয়, অর্থাৎ রণকৌশল নিয়ে দুই সুর বিজেপিতে 2026-এর আগে কি অশনি সংকেত, এই দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিও রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সুদীপ রাহা, রয়েছেন বিজেপির তরফ থেকে অঙ্কন দত্ত এবং রয়েছেন কংগ্রেসের তরফ থেকে অশোক ভট্টাচার্য। প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি। এবং তারই সঙ্গে প্রথম যে বিষয় অর্থাৎ বাজার দরে ছ্যাঁকা। আপনারা জানেন যে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে 10 দিনের কথা বলেছেন, যার মধ্যে 7 দিন পার। কিন্তু তারপর সাধারণ মানুষের বক্তব্য ঠিক কি? ডায়মন্ড হারবার এবং জলপাইগুড়ির মানুষ তারা কি বলছেন শোনাবো। অনেক দাম, খুবই দাম, কিনাই যাচ্ছে না, সামান্য মানুষ খেতেই পারবে না। সাধারণ মানুষ আমরা, পেঁয়াজ বলে বাংলাদেশে চলে গেছে, তাই নাকি? আচ্ছা, তাই তো শুনলাম। আমাদের সাফার করতে হয়েছে না, আমরা তো চাকরিজীবী, যেটুকুনি টাকা পাই ওইটুকুনি সব দিকে থেকে মাছ খাওয়াই ভালো। মাছের দাম কম। আলুর দাম কমাতে হলে প্রথমে ক্যারিং খরচটা কমাতে হয়, ক্যারিং খরচ কমাতে হলে পেট্রোলের দামটা কমাতে হবে। আর এটা লোক দেখানো, ভিজিট করে লাভ নাই, এটা গরিব মানুষ দুই একটা ভিজিট করে কমাবে। কি কমাবে? এটা জাস্ট একটা নাটক। আলুর দাম যেখানে মুখ্যমন্ত্রী একবার আলু 20 টাকা হয়েছিল বলে রাস্তায় নেমেছিল, এখন মুখ্যমন্ত্রী আলুর দামটা বাড়িয়ে 40-50 টাকা করেছে। কিছু বুঝতেও পারছি না, যার দামে কিনছিলাম সেই একই দামেই কিনছি। 35 টাকা আলু কিনছিলাম, 35 টাকাই কিনছি। এক সপ্তাহ আগে যা কিনেছি এখনো তাই কিনছি। হয়তো আমরা চাচ্ছি যে আলুর দামটা 15 টাকা হোক, সেটা তো আর হবে না, কিন্তু মোটামুটি একটা জায়গায় আছে যেটা আলুর দাম আগে 35 টাকা ছিল, বাড়তে 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 একটা জায়গায় চলে ছিল, আবার একটু কমে গেছে। যেগুলো ঊর্ধ্বমুখী একদম ছিল, প্রায় না হলেও 30 থেকে 40% প্রতিটা সবজির দাম কমেছে। আস্তে আস্তে কমতে ধরেছে, মানে কমবে। এখন নতুন ফল উঠছে, তো নতুন ফলন উঠছে, মানে এখন কমবে দাম। সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। আর হেসেল যারা সামলাচ্ছেন তাদের বক্তব্য কি, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন স্নিগ্ধা চক্রবর্তী, গৃহবধূ। স্নিগ্ধাদি, কিরকম ভাবে সামলাচ্ছেন হেসেল? কতটা সমস্যার মধ্যে পড়ছেন, নাকি পরিস্থিতি একেবারে স্বাভাবিক, কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন যা বাজার দরের অবস্থা দাঁড়িয়েছে, এখন আর মানে মনের যেটা ইচ্ছা সেই অনুযায়ী রান্না হচ্ছে না। এখন যেটা বাজার দর সেটার উপর ডিপেন্ড করে আজকে ডিসাইড হচ্ছে যে আজকে কি রান্না হবে। সুতরাং মানে নিজের ইচ্ছা, আজকে কি খেতে ইচ্ছা করছে সেটার উপর ডিপেন্ড করছে আজকে কোন রান্নাটা হবে। তো যে জিনিসটা দেখা গেল যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে 10 দিনের যে ডেডলাইনটা উনি দিয়েছিলেন, এবং যার জন্য যে টাস্ক ফোর্স খুব অ্যাক্টিভ ভাবে মানে সব সবজি বাজারে আমরা সমানেই দেখছি নিয়ত এই নিউজের থ্রু দিয়ে, যে অনেকটাই ডাউন হয়েছে, যে এই প্রাইস হাইকটা মোটামুটি 35% মতো ডাউন হয়েছে। কিন্তু তো আমরা চাইবো যে মানে এখন যেহেতু টাস্ক ফোর্সে হস্তক্ষেপ করছে বা যেহেতু মুখ্যমন্ত্রী একটা ডেডলাইন দিয়েছেন, সেটার জন্য যে মানে যেটা কমেছে সেটা যদি আবার ইনক্রিজ না হয়ে যায়, মানে ব্যাপারটা আবার থিতিয়ে এলো, আবার যদি ইনক্রিজ হয়ে যায় তাহলে কোপটা পড়বে আমাদের মতো মানে গৃহস্থ বাড়ির ওপরেই। কারণ যে আকাশ ছোঁয়া দাম হয়েছে এমনি অলরেডি, মানে মাছ, মাংস এবং মানে অন্যান্য প্রোডাক্টসের। সুতরাং মানুষ খাবে কি? কারণ আয় তো নির্দিষ্ট না, সেটা তো আর প্রতিনিয়ত তো বাড়ছে না, হাইক হচ্ছে না। সুতরাং এইটা তো একদম দেখা উচিত যাতে মানে ফার্দার এই হাইকটা যাতে না হয়। ধন্যবাদ। আমরা কথা বললাম এক গৃহবধূ স্নিগ্ধা চক্রবর্তীর সঙ্গে, কিন্তু তারই সঙ্গে যা জড়িয়ে রয়েছে অর্থাৎ রাজনীতি। বারবার করে এ নিয়ে রাজনৈতিক চর্চা উঠে আসছে, সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরবো, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন আমরা শুনে নেব। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। শুধু প্রথমেই আসছি যে প্রসঙ্গে, অর্থাৎ মুখ্যমন্ত্রীকে কেন হস্তক্ষেপ করতে হবে এবং তিনি হস্তক্ষেপ করার পর ডেডলাইন ঠিক করা এবং তারপরে যাতে পরিস্থিতি অর্থাৎ বাজার দর নিয়ন্ত্রণে আসে, কেন এই প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। দেখুন, প্রতিক্রিয়া তো মিশ্র। সরকার চেষ্টা করছে, সরকার যখনই মূল্যবৃদ্ধি হয় মানুষের ওপর বোঝা কমানোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্য। একবার নয়, একাধিকবার তিনি নিজে রাস্তায় নেমে বাজারে ঘুরে যাতে জনজীবনের ওপর চাপ কিছুটা কমানো যায়। এর মধ্যেই একজন বললেন যে আমরা না হয় এখান থেকে আলুর দামটা ঠিক করলাম, 4টে ফোড়েদের গ্রেফতার করলাম, যারা স্টক করে রাখে তাদেরকে সেখান থেকে জিনিসপত্র বার করা গেল, কিন্তু পেট্রোল ডিজেলের দাম এটা তো রাজ্যের সরকার ঠিক করে না। পেট্রোলের দামটা যখন বেশি থাকে তখন শুধু আলু, পেঁয়াজ, রসুন নয়, আপনি যে প্যারাসিটামলটা খান সেটার দামও বেড়ে যায়।
সুতরাং আমি বলবো যে এক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয় পক্ষেরই একটা আলোচনার মাধ্যমে এটা দেখা দরকার। আমরা কবে থেকে বলে আসছি, 2014 সাল থেকে, রান্নার গ্যাসের দামটার দিকে তাকান, পেট্রোলের দামের দিকে তাকান, ডিজেলের দামের দিকে তাকান, স্বাভাবিকভাবেই সমস্ত জিনিসের দাম সেই কারণে বেড়েছে। রাজ্য সরকার, বাংলার সরকার চেষ্টা করছে ওতপ্রোতভাবে টাস্ক ফোর্স তৈরি করে যাতে জিনিসগুলোর দাম কমানো যায়, কিন্তু এটা রাতারাতি এভাবে হওয়া সম্ভব নয়। তার জন্য সরকারকেও সময় দিতে হবে এবং যে ব্যবসায়ীরা আছে তাদেরকেও সরকারের সাথে একটা কোঅপারেশন করা দরকার। যে গৃহবধূরা বাড়িতে আছে, আমরাও আমাদের মা কাকিমাদের কাছ থেকে রোজ একই কথা শুনি যে প্রত্যেকটা জিনিসের দাম প্রতিদিন বাড়ছে, কিন্তু এই মূল্যবৃদ্ধির কারণটা কি? একদিকে মিডিয়ায় আমরা দেখতে পাই কোটিপতিদের বিবাহ নিয়ে এত উচ্ছ্বাস, এত উত্তেজনা, তার রিল এত ভাইরাল। এই সাধারণ মানুষদের কথা যদি সরকার একটু ভাবে, সরকার বলতে কেন্দ্রের সরকার যদি এই সাধারণ মানুষদের কথাগুলোকে তুলে ধরে তাদের যাতে পেট্রোল ডিজেলের দামটা কমিয়ে সমস্ত জায়গাতে এই আলু পেঁয়াজ থেকে শুরু করে যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম কমানো যায়। একটু অঙ্কনের কাছে যাই। সুদীপের পরপর প্রশ্ন এবং অন্তরপক্ষে বেশ কয়েকবার বলেছে কেন্দ্রীয় সরকার যদি একটুখানি হস্তক্ষেপ করে। অঙ্কন, না, তৃণমূল কংগ্রেসের তো এটাই লাইন যে তৃণমূল কংগ্রেস নিজে রাজ্য সরকার চালাতে ব্যর্থ হবে, রাজ্য সরকার চালাতে হোঁচট খাবে, আর তারপর বলে দেবে কেন্দ্রের দায়। এই ভোট মেটার পরেই ডিজেলের ওপর 1 টাকা ভ্যাট বাড়িয়ে দিল কে? পশ্চিমবঙ্গ সরকার। বিজেপি শাসিত রাজ্যগুলোর তুলনায় এখন মানে পশ্চিমবঙ্গ ভ্যাট বাড়িয়ে বাড়িয়ে এমন করে দিয়েছে পেট্রোল ডিজেলের 7 টাকা 10 টাকা প্রতি লিটারে বেশি। আমি আলুর দামেই আসছি, আলুর দাম আজকে 40-45-এ ঠেকেছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সেটা 25-26-এ। কেন দাম নিয়ন্ত্রণ করতে পারছেন না? আজকে আরামবাগের বিনয় মান্না একজন আলু চাষি দাম না পেয়ে, ফোরেদের রাজত্বে দাম না পেয়ে, ফসলের দাম না মানে একেবারে তার দাম পেল না, সে আত্মহত্যা করতে বাধ্য হলো। আর আমরা শুনলাম যে কোটিপতিদের বিবাহ, সেই কোটিপতিদের বিবাহে গিয়ে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে ব্যস্ত রয়েছেন, মুখ্যমন্ত্রীর সময় হয়নি বিনয় মান্নার কাছে যাওয়ার। বিনয় মান্নাদের সমস্যা, আজকে আলু চাষিরা একটার পর একটা আন্দোলন করছে। আমাদের নেতা বাপ্পাদিত্য ঘড়ি থেকে শুরু করে আরামবাগে একের পর একজন আলু চাষিরা দাম পাচ্ছে না, মাঝখানে ফোরেদের রাজত্ব চলে আসছে, আর এদিকে যারা কিনতে যাচ্ছেন ক্রেতারা তাদের দামগুলো তাদেরকে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছে। তাহলে মোদ্দা কথা হচ্ছে কে কোথা থেকে লাভবান হচ্ছে? আপনি বলছেন এই রাজ্য সরকারের নীতি কি বলুন তো? দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সিএসসি মানে 6% বিদ্যুতের দাম ফট করে বাড়িয়ে দিল। বাজার দরে বাজার দরে তুলনা করুন না, পেট্রোল ডিজেলের দামটা কে বাড়ালো? দাদা আমি বলে নিই, পেট্রোল ডিজেল আমি বলে নিই, বলো তোমরা, বলো রান্নার গ্যাসের দাম। তুমি যদি বলো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে রাজস্থানের সরকার 450 টাকায় গ্যাস দিতে পারছে, তৃণমূল সরকার পাচ্ছে না। আজকে দিল্লির থেকে এখানে 10 টাকা পেট্রোলের দাম বেশি, ডিজেলের দাম আসামের থেকে 12 টাকা বেশি। তাহলে পেট্রোল ডিজেলে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা নিচ্ছে? তৃণমূল কংগ্রেসের বক্তব্য, তারা তো ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী ঠিক 1 সপ্তাহ আগে ইতিমধ্যেই বৈঠকে বসেছিলেন এবং একটা স্টেপ নেওয়ার জন্য চেষ্টা করেছিলেন, কিন্তু পাল্টা বক্তব্য দলের তরফ থেকে যে কেন কেন্দ্রের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাটক করছে, না না না, কোনো 8 লক্ষ টাকা প্রাপ্য না, জিএসটি কোনো প্রাপ্য না, কোর্টে যাও, কেন কোর্টে যাচ্ছে না? টাকা চুরি করে চুরির টাকা চাইলে তো হবে না, টাকা চুরি করে চুরির টাকা কেন দেওয়া হবে? চুরির টাকা কেন দেওয়া হবে? আজকে আপনি বলুন, আলুর দাম বাড়ছে, আলু, পটল, টমেটো এগুলো কোথা থেকে আসছে? বাইরের রাজ্য থেকে আসছে। এই দামগুলো নিয়ন্ত্রণ করা হবে না কেন? কৃষিমন্ত্রী, বিরোধী দলনেতা, আরো যে সমস্ত আধিকারিক রয়েছে, মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়ে একটা ভূমিকা পালন করেছে। আমি এদিকে অন্তত সাধুবাদ দেব। ইতিমধ্যেই তো বৈঠক করেছেন, বৈঠক করে যাতে দাম নিয়ন্ত্রণে আসে তার জন্য ইতিমধ্যে বলেছেন। মুখ্যমন্ত্রীর লোক দেখানো বৈঠক, প্রত্যেক বছরই লোক দেখানো বৈঠকগুলো মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী একটু করে দেখান। আমরা কেন আমাদের তো পদক্ষেপ, আরে বিজেপি শাসিত রাজ্যে দুজনকে একটু থামাই, অশোকদার একটু প্রতিক্রিয়া নিই। অশোকদা কি বলবেন? সাধারণ মানুষের তো এখনো মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও কিন্তু নাবিশ্বাসের প্রসঙ্গ হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে বৈঠক করেছেন, সময় বেঁধেছেন। দেখুন, আমি আপনাদের প্রতিবেদন দেখছিলাম এবং সত্যি কথাই তো, যাদের যাদের কথাবার্তা আপনারা তুলে আনলেন তারা আমাদেরই সহনাগরিক সকলে, কিন্তু তারা মোট জনসংখ্যার, এই বাংলার মোট জনসংখ্যার কত শতাংশ, কোন শ্রেণী তারা, কোথায় তাদের কথা? যেখানে যারা দিন আনের দিন খান, যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। আপনি ভাবুন, আজকে আলুর দাম, চন্দ্রমুখী আলু আমি গতকাল কিনেছি 40 টাকা, বেগুন 120 টাকা, পটল 80 টাকা, যেটা আমি আমার প্রতিদিনের খাওয়ারের যে ব্যাপারটা আমি বলছি।
তাহলে যারা দিন আনেন দিন খান, আপনি একজন গৃহবধূর প্রতিভা মানে তার সাক্ষাৎকার দেখাচ্ছিলেন, অবশ্যই ভাবুন আমি মানে মোটামুটি একটা সচ্ছল জীবন যাপন করেন ছবি দেখে যা বুঝলাম, কিন্তু যারা বস্তিতে থাকেন, যারা দিন আনেন দিন খান, মানে তাদের একদম মানে কি বলবো আর কি হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে। এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে একজন যদি শিকড়ে আমরা ঢুকি, ফালতু রাজনীতির ক্যাচক্যাচানি বাদ দিয়ে, রবি শস্য যারা ফলান এই গত বছরে তাদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের আজকে দেখতে হবে। আলু চাষিদের দুরবস্থা এই দিকে কিন্তু লক্ষ্য রাখা হয়নি। এ কথা ঠিক যে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির ওপরে ফসলের দাম ওঠা পড়া নির্ভর করে। একটুখানি আটকাচ্ছি অশোকদা, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি থেকে শুরু করে সাধারণ মানুষের উপর তার প্রভাব নিয়ে আসবো। টাস্ক ফোর্স ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলার পর। আর টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। রবীন্দ্রনাথ বাবু, জি 24 ঘন্টা আপনাকে স্বাগত জানাচ্ছি। বাজারে বাজারে ঘুরছেন, কেমন দেখছেন পরিস্থিতি? মানুষজন তো আপনাদের উপরে বেজায় ক্ষুব্ধ, বিভিন্ন জায়গার ছবি যা দেখা যাচ্ছে। সারা বছর ভর কি করছেন এই তো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে নাকি আপনাদের? না, সেরকম প্রশ্ন আমাদেরকে অন্তত কেউ করেনি। তবে আমি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে মিডিয়া ট্রায়াল যাকে বলে, অনেকটা মিডিয়া ট্রায়াল শুরু হয়েছে এই মূল্যবৃদ্ধির যে শাকসবজির দাম বেড়েছে তার পেছনে কিছু কার্যকারণ আছে। সেটার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে এবারে অনেক দিন ধরে একটানা গরম পড়েছে, সেই গরমের জন্য মালের যোগান কিছুটা কমে গেছে। তো যখন মালের যোগান কমে যায় তখন ব্যবসায়ীদের ভেতরে সমাজের সব স্তরেই যেরকম হয়, কিছু মানুষ আছেন ঝোপ বুঝে কোপ মারে। আমাদের ব্যবসায়ীদের মধ্যেও এমন কিছু লোক আছে যারা এই সুযোগ নেয়, এবং যেটা আমাদের অভিজ্ঞতায় মনে হয়েছে যে হোলসেল এবং রিটেলের মধ্যে যে তফাৎটা আমরা ধরতে পেরেছি, কেননা আমরা একবার হোলসেলে যাচ্ছিলাম চেক করতে, একবার রিটেলে, তাতে আমাদের যা মনে হয়েছে যে এই রিটেলেই যত গোলমাল হচ্ছে সেটা আমরা চেপে ধরেছি। আর আমি নিজে রিটেল ব্যবসায়ীদের সংগঠন করি, আমাদের ফোরাম অফ ট্রেডার্স অর্গানাইজেশন পশ্চিমবঙ্গের সংগঠনে বহু হাজার হাজার মানুষ আছেন, ব্যবসা করেন, কিন্তু তার মধ্যে যারা এইসবের মধ্যে করছেন তাদেরকেই আমরা গিয়ে অনেক বকাঝকা দিচ্ছি, সেখানকার সমিতিগুলোকে ডাকছি, সমিতির সেক্রেটারি প্রেসিডেন্টকে বলছি প্রশ্ন এই যে বকাঝকা দেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কেন সারা বছর কেন নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা রাস্তায় নামেননি? 1, 2 তারই সঙ্গে যখন বুঝতে পারছেন নাগালের বাইরে যেতে পারে, মধ্যবিত্তের আওতার বাইরে যেতে পারে, তখনই বা কেন সামলানোর জন্য এগিয়ে এলেন না? শুনুন, এবারে আমি বলি যেটা হয়েছে, লেট হয়েছে, আমাদের নামায় কিছুটা লেট হয়েছে, বা আমরা দিদির মুখের দিকে তাকিয়েছিলাম যে উনি নির্দেশ দিলে আমরা নামবো না, নির্দেশ না দিলে নামলে কোনো প্রশ্ন উঠতে হবে। এটা ছোটোখাটো ব্যাপার না, এটা এই 10 কোটি 30 লক্ষ মানুষের এত বড় কোথাও কোনো সমস্যা হলে তখন কে তার দায়িত্ব নেবে, এই চিন্তা। তবে কেউ বেরোয় না এই অভিযোগটা কিন্তু একেবারেই অসত্য। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের কাজই হচ্ছে বাজারগুলো ঘুরে দেখা। তারা প্রতিদিন প্রত্যেকটা অফিসার, প্রত্যেকটা তাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার, ওসি, মানে এসআই, এবং তারা নিজেরা কনস্টেবল প্রতিটা বাজারে বাজারে ঘুরছে। প্রতিদিন তো এখন বেরোচ্ছেন, এর আগে কি করলেন এটাই তো প্রশ্ন। না 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 না, আমি বলছি শুনুন, কিছুটা লেট হয়েছে। আর আমরা যেটা বলতে চাইছি, বাজার এখন অনেক স্থিতিশীল। আগে যে বাজারের পরিস্থিতি ছিল তার থেকে, মানে শসা 100 টাকায় বিক্রি হচ্ছিল, এখন শসা নেমে এসছে 50 টাকায়। কি বলছেন? কথাবার্তা বলছে, উল্টোপাল্টা কথা বলছে। কেউ যদি মিথ্যে কথা বলার জন্য মিথ্যে কথা বলে কিছু করার নেই। আদার মশাই চুপ করেন তো, কাজকর্ম করে না, এইসব করে আপনারা কিছু জানেন না, বলেন মানে কি করে মমতা ব্যানার্জিকে নিচে নামাবো, কি করে মমতা ব্যানার্জি মানুষের কথা বলেন, লজ্জা
লজ্জা শরম নেই, নির্লজ্জ বেহায়া। রবীন্দ্রনাথ বাবু ব্যক্তিগত যে প্রশ্নটা জ্বলন্ত, যাতে আমরা সবাই জ্বলছি, মুখ্যমন্ত্রী বৈঠক করার পর নির্দেশ দেওয়ার পর রাস্তায় নেমেছেন, পরিস্থিতি কি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন রবীন্দ্রনাথ বাবু? পুরোপুরি ব্যর্থ। হ্যাঁ, অনেকটা পেরেছি, অনেকটা পেরেছি। ও মিডিয়ায় বসে মিথ্যা কথা বললে তো হবে না। যারা বাজারে যাচ্ছে 100 টাকা নিতে, আলুর দাম 35 টাকা, জটি আলু বিক্রি হচ্ছিল মিডিয়ায় বসে। রবীন্দ্রনাথ বাবু শুধুমাত্র কলকাতার কথা বা রাজ্যের কথা এখানে আসা যায় না, এখানে আসা যাবে না। কোথায় দাবি করছেন নিয়ন্ত্রণে, কোন কোন জায়গা রবীন্দ্রনাথ বাবু? এইসব কুৎসা করে কখনো যেতে যায় না। যারা মানুষের পাশে সারা বছর থাকে তারাই থাকবে। আপনারা যেটা করছেন সেটা একেবারে কুৎসা করে, জাস্ট একটু সুদীপ দর্শকদের এবং অঙ্কনকে জানতে বলছি, রবীন্দ্রনাথ বাবু স্পেসিফিক ভাবে জিজ্ঞেস করছি, রবীন্দ্রনাথ বাবু কোথায় কত দাম কমলো মানুষ জানতে চাইছে। আমি বলছি এরা এদের চেঁচামেচি বন্ধ করতে। কেউ চেঁচাচ্ছেন, আপনি বলুন। হ্যাঁ, তাহলে বলবো। আমরা প্রথম শুনুন বলতে দিন। আমরা 9 তারিখে মিটিং ডেকেছেন মমতাদি। এখন আপনারা বলতে পারেন যে আপনারা দেরিতে নেমেছেন, এটা ঠিক যে আমরা একটু দেরি হয়েছে, কিন্তু এটা এত বড় ব্যাপার যে কেউ একা দায়িত্ব নিতে চায় না, ওনার দিকে তাকিয়ে থাকেন। সেটা একটা বলতে পারেন ত্রুটি বিচ্যুতি, কিন্তু সিনসিয়ারলি সবাই নেমেছে এবং সিনসিয়ারলি সবাই ভলেন্টারি সার্ভিস দিচ্ছে। এর জন্য কোনো রেমুনারেশন আমাদের সংগঠন থেকে কেউ পায় না, কিন্তু আমাদের লোকেরা সবাই নেমেছে এবং ব্যবসায়ী সমাজে নিয়ন্ত্রণে এসেছে কি সাধারণ মানুষ বলছেন যে না, খারাপ লোক থাকে, এখানেও আছে। সেই জন্য আমি বলছি, শুনুন বলতে দিন। আমরা যে আলুটা 35 টাকায় জটি বিক্রি হচ্ছিল সেটা এখন 32 টাকা নেমে গেছে। রবীন্দ্রনাথ বাবু একটু সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এই মুহূর্তে উপস্থিত হয়েছেন। শতরূপ আপনাকে একটা প্রশ্ন করতে চাইছেন। শতরূপ, রবীন্দ্রনাথ বাবু রয়েছেন, উনি বলছেন নিয়ন্ত্রণে, দাবি করছেন, কি বলবেন? 150 টাকায় বিক্রি হচ্ছিল। উনি খুব, আমি আস্তে আস্তে শুনছিলাম, আমার আস্তে দেরি হলো। এখন হয়ে গেছে। একটু এখন রবীন্দ্রনাথ বাবু, শতরূপ আপনাকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করছেন। না, ওনাকে কোনো প্রশ্ন নেই, উনি সব প্রশ্নের ঊর্ধ্বে। আমি আস্তে আস্তে শুনছিলাম, উনি বলছেন যে ওনাদের সব লোকেরা নেমে পড়েছে। ওনাকে খালি অনুরোধ করতে পারি, আপনার লোকেদেরকে উঠে পড়তে বলুন, কারণ নেমে পড়ার পর থেকে অবস্থা আরো খারাপ হয়েছে। একটা টাস্ক ফোর্স বানিয়েছেন, যার না কোনো টাস্ক আছে না কোনো ফোর্স আছে, মাঝখান থেকে। আরে ভাই দাঁড়ান না, আপনার নাম শতরূপ, আপনার নাম শতরূপ, দেখেছেন? একটা লোক যে নিজের নাম রবীন্দ্রনাথ শতরূপ জানেন না, সে শশার দাম ঠিক করবে। আমি বলছি ওনাকে দয়া করে থামান, উনি বাইরে আছেন। আমরা যদি সবাই ওনার বলার সময় বলতে আরম্ভ করি তাহলে ওনার বেশি অসুবিধা। তুমি বলো শতরূপ। দেখুন, যেটাকে নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আমি প্রত্যেকে একটুখানি দাঁড়াচ্ছি আপনার প্রসঙ্গ নিয়ে। রবীন্দ্রনাথ বাবু প্লিজ, রবীন্দ্রনাথ বাবু একটু সঙ্গে থাকুন। সাধারণ মানুষের বক্তব্য আপনি শুনুন, আপনি তো বাজারে যাচ্ছেন, প্লিজ একটু শুনুন রবীন্দ্রনাথ বাবু। 30 সেকেন্ড চাইছি, সবাইকে একটু অনুরোধ করছি। সাধারণ গৃহবধূ, রবীন্দ্রনাথ বাবু প্লিজ শুনুন, কোন রাজনৈতিক বক্তব্য নয়, সাধারণ গৃহস্থ হেসেলের কথা আমরা শুনবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শর্মিষ্ঠা শীল, আরো একজন গৃহবধূ। শর্মিষ্ঠা, এই মুহূর্তে সংসার কি করে সামলাচ্ছেন, খুব সংক্ষেপে জানান প্লিজ। খুবই অসুবিধার মধ্যে আছি। আমি গৃহবধূ, আর আমি একটা হোম ডেলিভারি চালাই বাড়ি থেকে। মানে বেগুনের কথা যদি বলা যায়, আমার বেশিরভাগ মানে ফুড কাস্টমার সুগার পেশেন্ট, তাদের তো মানে খাবারের মধ্যে আলুটা কম দিতে হয়, এবার বেশিরভাগ আমাকে বেগুন ভাজা দিতে হয়। আমি অনেক কাস্টমারকে বাদ দিয়ে দিচ্ছি, মানে 150 টাকা করে বেগুন, এটা আমি ভাবতে গেলে অবাক লাগছে। মানে 150 টাকার বেগুন, 60 টাকার পেঁয়াজ, 200 টাকার উপরে আদা রসুন, মানে এগুলো ভাবা যাচ্ছে না। মানে সব কাজ করতে হচ্ছে। মানে এমনও হয়েছে যে আমি সয়াবিনের তরকারি করতে বাধ্য হয়েছি।
আর আমার অসুবিধাটা এখানে যে আমি একটা ছোটখাটো হোম ফুড ডেলিভারি চালাই, তো গৃহবধূ তো তার সাথেই, মানে সেইখান থেকেই আমার খাবারেরটা হয় আর কি। আমি ঘরের খাবার ওই রোজগার থেকেই করি। তো সেখানে মানে এত অসুবিধা, মানে আমাকে হাফ কাটতি করতে হচ্ছে। প্লিজ আপনি সঙ্গে থাকুন। ধন্যবাদ 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 রবীন্দ্র শতরূপ, প্লিজ প্লিজ। আমি সাধারণ মানুষ না, শতরূপ আসবো সাধারণ মানুষের এই প্রশ্নটা রবীন্দ্রনাথ বাবু, কেন সবকিছু কাটছাট করে এরকম ভাবে চালাতে হবে? উত্তর দিন। কাকে বলছেন? আমাকে? একদম নিয়ন্ত্রণে কোথায়? এখনো বেগুন 150 টাকা এই প্রসঙ্গ হচ্ছে, গৃহবধূ বলছেন, কোন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেননি। শুনুন, আপনারা এখানে একটা মানুষ খুন করার দলের কর্মীকে এনে বসিয়েছে। ব্যক্তিগত আক্রমণ না, প্লিজ না মানুষ হিসেবে প্লিজ বলেছি তো, রবীন্দ্রনাথ বাবু কি বলছেন আপনি? রাজনৈতিক বক্তব্যের ঊর্ধ্বে ব্যক্তিগত আক্রমণ কেন করছেন? আপনার বয়স হয়েছে, মানুষ হিসেবে সম্মান নেই, একেবারেই এই প্রসঙ্গ না। আপনি বলুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছেন না কেন? এখানে আসতে পারবে না, আমি বলছি। এই কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি রাজনৈতিক বিষয় আপনি কেন ঢুকছেন? নিয়ন্ত্রণে আনা যাচ্ছে হ্যাঁ কি না? রবীন্দ্রনাথ বাবু কথা বলছি, এটা সবাই বাজার, শুনুন, বাজার নিয়ন্ত্রণ হবে, আমাকে বলতে দিন। বাজার নিয়ন্ত্রণ অনেকটা হয়েছে, আমরা বলছি 20 থেকে হই করছে। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে কেন বারবার এই প্রসঙ্গ আসছে, কেন প্রসঙ্গ আসছে? শতরূপ ব্যক্তিগত আক্রমণের ঊর্ধ্বে উঠে শতরূপ বাজার দণ্ডী বামেদের অবস্থান কেন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে কি যাচ্ছে না? শতরূপ বালিগঞ্জ ব্রিজের ওপর এরা কি বলে, কি সমস্ত জায়গায় আমরা সবাই জানি এরা কি অত্যাচার করেছে। একেবারে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে রবীন্দ্রনাথ বাবু, আমরা এই প্রসঙ্গের মধ্যে নেই, আমরা বাজার করার প্রসঙ্গ রয়েছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগদান করেছেন রাজনৈতিক বিশ্লেষক সম্পাদী, রাজনৈতিক বিশ্লেষকের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষ হিসেবে, মানে আপনার পরিচয় যদি সাধারণ মানুষ হিসেবে দেখি, এই মুহূর্তে বাজার দর কি নিয়ন্ত্রণে এসছে বলে আপনার মনে হয়? এক লাইনে সম্পাদী। একেবারেই নয়। আমি শুধু কেন, আজকে স্টুডিও প্যানেলিস্ট যারা রয়েছেন এবং অ্যাঙ্কার সমেত প্রত্যেকেই জানেন যে বাজার দর কোনখানে রয়েছেন। এটা নিয়ে আর বিতর্কের জায়গা নেই যে এটা কোথাও কমছে অথবা সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে না, এই নিয়ে আর কোনো বিতর্কের অবকাশ নেই। কারণ যে পর্যায়ে চলে গেছে সেটা কিন্তু মধ্যবিত্তের, সাধারণ দরিদ্র মানুষের একেবারে ধরাছোঁয়ার বাইরে। সেখানে তো সরকার যারা এত ভোটে জিতে এসেছে, মানুষের ম্যান্ডেট পেয়ে তাদের একটা ভূমিকা আছে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। এবং আমরা জানি যে প্রাইস হাইকের ক্ষেত্রে কস্ট ডিসিশন মেকানিজমটাই শেষ কথা। সেই কস্ট সম্পাদী, ঠিক এই জায়গা নিয়ে আমরা একটু আমাদের অতিথিদের কাছে প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। ঠিক এই জায়গাতেই কিন্তু শুধু প্রশ্ন উঠছে রাজ্য সরকারের ভূমিকা। যদিও আমরা জানি বৈঠক হয়েছে, কিন্তু নিয়ন্ত্রণে কি এলো? 10 দিনের সময় রয়েছে, 7 দিন কেটেছে। রাজ্য সরকার তো চেষ্টা করছে, আর অন্যান্য জায়গাগুলো দেখুন, আমি কনসিকুয়েন্সগুলো অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে এই চাল, ডাল, গম এগুলো বাদ কে দিয়েছিল? দিল্লির বিজেপি সরকার দিয়েছিল। তাদের প্রতিনিধিরা এখানে এসে বলছে যারা মধ্যপ্রদেশে কৃষক আত্মহত্যা দেখতে পায় না, গুজরাটে দেখতে পায় না, ইউপিতে দেখতে পায় না, তারা পশ্চিমবঙ্গে একটা ঘটনা ঘটেনি, টিভিতে আমি আপনাদের বলছি তৈরি করে নিজে কেটে যাওয়ার পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে রয়েছে আমরা যেমন খোঁজার চেষ্টা করছি, তারই সঙ্গে মূলত কোথায় দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আবার আলোচনায় ফেরত আসবো জনগণ মনতে। একটা বিরতির পর চোখ রাখুন জি 24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণ মনতে। এবং এবারে আমরা যেদিকে নজর রাখবো, অর্থাৎ পর নির্বাচনে ধাক্কা খেয়ে তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল নিয়ে কি দ্বিধাগ্রস্ত বিজেপি, প্রথমেই সেদিকে নজর রাখবো। আমাদের যখন সরকার আসবে তখন আপনি দেখবেন যে কিভাবে
মোদী সরকার, বিজেপি সরকার অপোজিশনের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা আপনাকে দেখাবো। অগ্নিমিত্রা পাল আমাদের রাজ্যের নেত্রী বিধায়িকা বলছিলেন যে আমরা যদি ক্ষমতায় আসি আমরা এদের সাথে এরকম আচরণ করব না, অবশ্যই করব না। তবে আমরা যদি ক্ষমতায় আসি এটা জেনে রেখে দিই, বদলা বদল দুটোই হবে। আমাদের গ্রামে গ্রামে রুখতে হবে, গ্রামে গ্রামে আমাদের প্রত্যাঘাত করতে হবে। মার্কা বদলা মারতেই হয়। বাড়িতে বসে প্রেস কনফারেন্স করে বাংলায় থেকে মমতা ব্যানার্জিকে সরাতে পারবেন না। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে রবিবার রাজভবনের সামনে একজোট হয়ে ধর্নায় বসেছিলেন বিজেপির এই রাজ্যের নেতারা। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল নিয়ে দুই সুর তাদের মধ্যে। 19 লোকসভা ভোটে বাংলায় উত্থান ঘটেছিল বিজেপির, কিন্তু পদ্ম শিবিরের সেই গৌরবের ইতিহাস পরপর ধাক্কা খেয়েছে 21 বিধানসভা ভোটে, পঞ্চায়েত ভোটে ও 24 লোকসভা ভোটে। 4 কেন্দ্রে বিধানসভা উপনির্বাচনেও সেই একই ছবি। ধারাবাহিক ধাক্কার কারণেই কি বেসামাল বঙ্গ বিজেপি? সেই কারণেই কি দ্বিধাগ্রস্ত? দ্বিমত নিয়ে অবশ্য ভারসাম্যের রাস্তায় হাঁটছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মানের বদলে মানের নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা তো আগেই বলেছি যে বিজেপি ক্ষমতায় এলে যারা তৃণমূল কংগ্রেস করবে, যারা প্রকৃত তৃণমূল কংগ্রেসের কর্মী, রাজনৈতিক কর্মী, তারা মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে। হ্যাঁ, যারা গুন্ডা মস্তান তাদেরও কোনো অসুবিধা হবে না। তারা সরকারি খরচে জেলের ভেতরে থাকবে, আরামে খাবে দাবে ঘুমোবে, যোগা করাবো তাদের। এই রাজ্যে 38 থেকে 40% ভোট তাদের বলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের মত। কিন্তু বাস্তবে গত কয়েকটি ভোট যুদ্ধে লাগাতার ধাক্কা খেয়েছে তারা। এই পরিস্থিতি ভোট ব্যাংকে ভাঙন ধরাবে না তো? থাকছে সেই আশঙ্কা। পদ্মবাগানে 2 সুর নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। রাজ্য বিজেপির নেতারা হচ্ছে চচ্চড়ির মেটেরিয়াল। বিরিয়ানিটা বিজেপি রাঁধবে কোত্থেকে? আরে সুকান্ত মজুমদার বিজেপির প্রকৃত কর্মী, আগে দিলীপ ঘোষকে সম্মান দিন। সুকান্ত মজুমদার তৃণমূলের প্রকৃত কর্মীদের কি সম্মান দেবেন? সরকারে এলে মাসির যদি গোঁত থাকতো মেসোমশাই বলে ডাকতো। সুকান্ত মজুমদার আজব কথাবার্তা। 26 বিধানসভা ভোট, তার আগেই পরিস্থিতি বিজেপির কাছে অশনি সংকেত বলেও মত অনেকের। এখন বিভিন্ন কর্মসূচিও নিয়েছে বিজেপি। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, এই মুহূর্তে যুদ্ধের মহড়া চালানোর কৌশলকেই ব্রহ্মাস্ত্র করছে বিজেপি। ক্যামেরায় মিন্টু বর্ষকের সঙ্গে মৌমিতা চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। আসবো আলোচনায়। অঙ্কন, প্রথমেই তোমার কাছে আসবো। তাহলে এই মুহূর্তে লোকসভা নির্বাচনে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে আসন সংখ্যা কম পেয়ে এবং তারই সঙ্গে উপনির্বাচনে যা এই মুহূর্তে ফলাফল, তার পরিপ্রেক্ষিতে আন্দোলনের মুখ ঠিক করতেই দ্বিধা? না, নিশ্চয়ই দ্বিধা নয়। আমাদের মুখও ঠিক রয়েছে, আমাদের নেতৃত্বও ঠিক রয়েছে। আপনি দেখাচ্ছেন দুটো দলের দলের মধ্যে দুটো বক্তব্যকে নিয়ে। অগ্নিমিত্রাদি যে কথাটা বলেছে এবং কৌস্তব দাস সজলদারা যে কথাটা বলেছে। এখন দেখুন, সৌজন্যের রাজনীতি তো বিজেপি করেই। সেই আপনি এর আগের প্রসঙ্গে যখন বলছিলেন, আমি সেটা বলতে চাইছিলাম কিন্তু আপনি ইন্টারাপ্ট করে দিলেন। যাই হোক, আমি বলতে পারলাম না। তেলেঙ্গানায় দাম নিয়ন্ত্রণ নিয়ে কংগ্রেসের সরকার, বিজেপির যারা বিধায়ক রয়েছেন, সাংসদ রয়েছেন, তারা প্রতিনিয়ত ওখানে সেক্রেটারিয়েটে গিয়ে বৈঠক করছেন, কথা বলছেন। যেখানে সৌজন্য রয়েছে, আপনি একই সৌজন্য উড়িষ্যায় দেখতে পেয়েছেন, নবীন পট্টনায়কের সাথে বিজেপির সরকারের সৌজন্য। কিন্তু আবার এটাও তো ঠিক, এই তৃণমূল কংগ্রেস যেভাবে ভারতীয় জনতা পার্টির প্রান্তিক স্তরের কর্মীদের সাথে যে নোংরামি করেছে, যে অত্যাচার করেছে, সেখানে তো শুধুমাত্র সংগঠন মজবুত বিজেপির এই মুহূর্তে রাজ্যে 38% থেকে 39% ভোট আমরা প্রত্যেকটা নির্বাচনে, শেষ 3টি নির্বাচনে পাচ্ছি। এই ভোট ব্যাংক যদি আমরা ধরে রাখি, এবং কেন্দ্রীয় বাহিনীর উপরে অনেক বেশি পরিমাণে তাদের উপর নির্ভরতা চলে এসেছে, এরকমটা নয়। না, একেবারেই নয়। সে তো নির্বাচন কমিশন বা আমরা তো নিরপেক্ষ নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা আমাদের করতেই হবে, তারাই নির্বাচনটা কন্ডাক্ট করবে। কিন্তু আমরা যখন ভোটটা বাড়ছি, এত লুটের ভোট কিন্তু তুলে ধরেছে অর্জুন সিং, কিন্তু বলেছেন যে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং তার সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন করেছে, প্রশ্ন উঠেছে। সুদীপ, কি মনে হচ্ছে বিজেপির এই মুহূর্তে অবস্থান কোথায় দাঁড়িয়ে? যে মঞ্চের আপনারা প্রোগ্রামটা দেখাচ্ছিলেন, দিলীপ ঘোষ এই মঞ্চে কোথায়? রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মঞ্চে কোথায়? আপনারা খবর নিয়ে দেখুন যে বিজেপি বাঁচাও মঞ্চ তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। কারা করছে? না, বিজেপিরই একটা বিক্ষুব্ধ অংশ তারা করছে। এই যে আপনারা বলছিলেন না যে পদ্মের বাগানে কি দ্বিমত, বাগান কোথায়? ও তো মরুভূমি হয়ে গেছে। আজকে যারা 400 পার, বাংলায় 21 সালে 200 পারের স্বপ্ন দেখিয়ে বাংলায় ত্রাহি রব তুলে ফেলেছিল, বলেছিল তৃণমূল কংগ্রেসকে উখাড়কে ফেক দেঙ্গে, তাদেরকে বাংলার একটা উপনির্বাচনে 3টে সিট ওদের ছিল, ধরে রাখতে পারেনি, মানুষ প্রত্যাখ্যান করেছে। আজকে
দিলীপ লবি, শুভেন্দু লবি, সুকান্ত লবি, ওরা আগে নিজেদের মধ্যে লড়াইটা ঠিক করুক, তারপরে ওরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে। সম্পাদি, এই মুহূর্তে কি মনে হচ্ছে রাজ্য বিজেপির অবস্থান লড়াই করার ক্ষেত্রে কি দ্বিধা দ্বন্দ্বে রয়েছে? 19-এ উত্থান, 21 আর 24-এ এই মুহূর্তে বিজেপির যা ফলাফল তার পরিপ্রেক্ষিতে 19-এ উত্থানের পর যে রেজাল্ট আশা করা গিয়েছিল বিজেপির কাছ থেকে, স্বাভাবিকভাবেই দেখা গেছে যে এই নির্বাচনে তা হয়নি। এবং না হওয়ার পিছনে আমার নিজের মত যে অনেক কারণ আছে। কারণ টিএমসি এবং বিজেপি যেভাবে এই দল থেকে ওই দলে যাতায়াত করেছেন, ধরুন যদি আমরা লোকসভার ব্যারাকপুর সিটটাই দেখি, তাহলে অর্জুন সিং এর মতন সাংসদকে মানুষ কোন দলের হিসেবে গ্রহণ করবেন সেটা নিয়ে মানুষের মধ্যেই কিন্তু একটা দ্বন্দ্ব, একটা দ্বিধা কাজ করেছে। অর্থাৎ সেখানে কিন্তু কৌস্তব বাগচির মতো ক্যান্ডিডেট হতে পারতেন, যাকে হয়তো অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হতো মানুষের কাছে। এটা একেবারেই আমার ব্যক্তিগত মতামত। সেরকম প্রত্যেকটা ক্ষেত্রে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, প্রার্থী দেওয়ার ক্ষেত্রে বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করেছে এবং প্রার্থী দেওয়ার ক্ষেত্রে হয়তো তাদের না বোঝাটা অনেক কারণ রয়েছে। না বোঝার ফলে ভোটের তার একটা ইম্প্যাক্ট পড়েছে। দ্বিতীয়ত আমি মনে করি বিজেপির একেবারে গ্রাম স্তর পর্যন্ত, বুথ স্তর পর্যন্ত যে তাদের যে সংগঠনের মজবুত হওয়ার কথা ছিল বা যে ধরনের প্রত্যাশা করা গিয়েছিল, বহু মানুষ হয়তো প্রাণও দিয়েছেন, গরিব মানুষ প্রাণ দিচ্ছেন, প্রায় একেবারে যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে গ্রাম বাংলার রাজনীতি, তা সত্ত্বেও কিন্তু তাদের সেই সংগঠন নেই। তৃতীয়ত এখানে একটা বিরাট ফ্যাক্টর হচ্ছে সংখ্যালঘু ভোট। সংখ্যালঘু ভোট কিন্তু কোনোভাবেই বিজেপির পক্ষে যায়নি, বহু ক্ষেত্রেই মহিলাদের ভোটও বিজেপির পক্ষে যায়নি। ফলে নিজেদের দলীয় রাজনীতির কোন্দল বা দলীয় রাজনীতির যে বিভিন্ন দ্বন্দ্ব, সেটা প্রায় সব দলের ক্ষেত্রেই রয়েছে, টিএমসির ক্ষেত্রেও রয়েছে। কিন্তু তা সত্ত্বেও টিএমসির থেকে এখানে বিজেপি যে ফল আশা করা গিয়েছিল সেটা না পাওয়ার পিছনে আরো অনেকগুলো কারণ হচ্ছে। সংগঠন একটা ফ্যাক্টর। সম্পাদে আসবো, আমি একটু অন্যান্য রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়ে নিই একটুখানি, প্লিজ সম্পাদে একটু সঙ্গে থাকুন। শতরূপ, দেখুন, এই কথাটা বলার আগে আমি দুটো সেন্টেন্স বলছি, কারণ এর আগের বার চেঁচামেচির জন্য আমাকে সেই বলার সুযোগটা দেওয়া হয়নি। এক, আমি সুদীপের একটা কথা শুনলাম, অত্যাবশ্যকীয় পণ্য অনেকগুলোকে তালিকার বাইরে করে দিয়েছিল বিজেপি। আমি খালি সুদীপকে সংশোধন করে দিই, ওটা বিজেপি বাইরে করেনি, ওটা বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের এনডিএ সরকার বাইরে করেছিল। 29টা পণ্যকে অত্যাবশ্যকীয় পণ্য আইনের বাইরে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে। আমি 2 সেকেন্ড নেব, বাধা দেওয়ার জন্য 2 সেকেন্ড এক্সট্রা দেবো। আমি খালি একটুখানি অনুরোধ করবো, এই প্রসঙ্গেই আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনাদের বক্তব্য চেয়েছিলাম, সেই বক্তব্য আমরা তুলে ধরছি এই মুহূর্তে আপনাদের সামনে। শতরূপ, বেশ। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যখন একজন টাস্কফোর্সের মাথা বলে বেগুন 32 টাকা, এবং তারপরে আপনারাই দেখেন যে মানুষকে বাজারে গিয়ে বেগুন কিনতে হচ্ছে সেই ভদ্রমহিলা বলছেন বেগুন 150 টাকা কেজি, তার থেকেই বোঝা যায় এই টাস্কফোর্সের দ্বারা কি সমাধান হবে। এবার যে প্রসঙ্গটাকে নিয়ে এখন আলোচনা হচ্ছে, দেখুন আজ এই যে মঞ্চটা ছবি আপনারা দেখালেন, এটা বিজেপির মঞ্চ না প্রাক্তন তৃণমূলের মঞ্চ আমি বুঝতে পারলাম না। সজল ঘোষ থেকে শুরু করে যাদেরকে দেখলাম, অর্জুন সিং থেকে শুরু করে, তাপস রায় থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি, যারা বলছেন বিজেপি, যে অগ্নিমিতা বলকে বলতে শুনলাম যে আমরা যে রাজ্যে আমাদের সরকার আছে আমরা এই রাজনীতি করি না। গত পরশু দিন ত্রিপুরার বিলোনিয়াতে পঞ্চায়েত ভোট ওখানে ঘোষণা হয়েছে, বাদল শীল বলে আমাদের এক কমরেডকে কুপিয়ে খুন করা হয়েছে, তিনি পঞ্চায়েতের প্রার্থী ছিলেন বলে। এখনও ভোট আসতে দেরি আছে, ওরা অগ্নিমিতা পলের পার্টি আর কি শান্তিপূর্ণ লড়াই দেখাবে আমাদের দেখার অপেক্ষায় আছি আমরা। দেখুন, আজকে কৌস্তবদেরকে এই কথাটা কেন বলতে হচ্ছে, কি সুকান্ত মজুমদারকে এই কথা বলতে হচ্ছে যে আমরা সরকারে আসলে তৃণমূলের দুষ্কৃতীরা সরকারি টাকায় জেলে থাকবে। এ তো এমনি এদের সরকারি টাকায় জেলে থাকা উচিত, কেননা 2021 সালে পোস্টপোল ভায়োলেন্স নিয়ে সিবিআই তদন্তের রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিবরেওয়ালের করা মামলায়। এবং আজকে 3.5 বছর ধরে সেই তদন্ত চলার পরে হিউম্যান রাইটস কমিশন এসেছিল, আপনাদের মনে থাকবে, তারা পার্থ ভৌমিক থেকে শুরু করে পরেশ পাল থেকে শুরু করে তৃণমূলের বড় বড় নেতার নামে অভিযোগ করেছিল যে তারা পোস্টপোল ভায়োলেন্সের ঘটনায় বিজেপির ঘর পুড়িয়েছে, বিজেপির কর্মীদেরকে খুন করেছে, তাদের ওপর মারধর করেছে, অত্যাচার করেছে। এত কিছুর পরে আজকে 3.5 বছর ধরে সেই সিবিআই তদন্ত চলার পরেও যাদের এমনি সরকারি টাকায় জেলে থাকার কথা ছিল তারা আজকে লালবাতি নীলবাতি গাড়ি করে ঘুরে বেড়াচ্ছে। তাহলে কি কথা মনে হয় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং তারই সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির উপরে নির্ভর? এটা আমাদের বলার ব্যাপার না। আজকে এখানে অঙ্কন বলছে নিরপেক্ষ কেন্দ্রীয় বাহিনীর উপর আমরা নির্ভর করব। আমরা জগন্নাথ সরকারকে এই ভোটের দিন বলতে শুনিনি যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই। জগন্নাথ সরকার এটা বলেছেন, এটা আমাদের কথা। কল্যাণ চৌবে উপনির্বাচনে বলেছেন। সুতরাং আমাদের বক্তব্যটা খুব সহজ। দেখুন, সারদা নারদা গতকাল বলেছেন সারদা নারদা চাকরি চুরিতে আমি ধরে নিচ্ছি ভিকটিম সাধারণ মানুষ, চাকরি প্রার্থী কি তারা সাধারণ মানুষ যারা সারদায় টাকা ডেকেছিলেন, কিন্তু
ভোট পরবর্তী সন্ত্রাসে তো ভিকটিম বিজেপির নিজের ঘরের লোক। আমি বলছি অন্য ক্ষেত্রে জাস্টিস দাওনি তোমার নিজের ঘরের লোক যখন খুন হলো তৃণমূলের হাতে, তখনও সিবিআইকে ব্যবহার করে যে ন্যায়টা, আমি বলছি না সিবিআই বেআইনিভাবে তৃণমূলের বিরুদ্ধে কাজ করবে, কিন্তু ভারতের সংবিধান মেনে সিবিআই যে স্বাভাবিক কাজটা করার কথা ছিল যদি সেইটা করতো তাহলে তো আজকে এই ধর্ণাটা দিতে হতো না। কেন আমরা এটা জানি ভাই, দেখো আমরা একটা বিরোধী দল করি, তৃণমূল কংগ্রেসের কাছে ভোট পরবর্তী সন্ত্রাস বলে কিছু হয় না, এগুলো হচ্ছে ভোট পূর্ববর্তী সন্ত্রাস। এটা কিন্তু 2024-এর ভোটের পরের সন্ত্রাস নয়, এটা 2026-এর ভোটের আগের সন্ত্রাস, ওই ভোটকে সামনে রেখে। এইবার একটা ভোট হয়ে গেছে, দেখিয়ে দেওয়া যে ভাই এবার ভোটের আগে বলেছিলাম তৃণমূলের বিরুদ্ধে যাবি না, শুনিসনি, এই দেখ ভোট হয়ে গেছে, এবার আমরা পেটাচ্ছি, কেউ বাঁচাতে আসছে না, যাতে কিনা 2026-এ ভোটের আগে আবার গিয়ে বলতে পারে যে দেখো কেন্দ্রীয় বাহিনী ভোট অব্দি থাকবে, ভোট হয়ে যাওয়ার পরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী ফিরে যাবে, তারপর তোমাদেরকে কে বাঁচাবে, এইটার প্রস্তুতি এই সন্ত্রাসটা। কিন্তু একই রকম ভাবে কেন্দ্রীয় বাহিনী উপস্থিত ছিল এবং তারপরে রানাঘাটে আমরা দেখেছি কি ভোট হয়েছে। আমি এই কারণেই বলছি যে যদি সিবিআই 2021-এ এই বার্তাটা দিতে পারতো, যা কিনা ওদের দেওয়ার সুযোগ ছিল, বিজেপিরই একজন নেত্রী লড়াই করে সেই সুযোগ নিয়ে এসেছিলেন, যদি এই বার্তা দিতে পারতো যে ভোট শেষ হয়ে গেলেও তৃণমূলের সন্ত্রাস করার ব্ল্যাঙ্ক চেক নেই, তাহলে কিন্তু আজকে 26-এ তৃণমূল এটা করতে পারতো না। আমার মনে হয় সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইতে সব রসগোল্লা খাইয়েছিল। 55,000 তৃণমূল কংগ্রেসের খুনের রক্তে যাদের পতাকাটা লাল হয়ে গেছে, তাদের রক্তে লাল হয়ে গেছে, আমি শুধু তাদেরকে তার মধ্যে সিপিএম আছে, কংগ্রেস আছে, বিবেকের ভুলে ব্যাপারটা হচ্ছে যে আজকে যেটা দেখলাম একটু আগে, আমি খুব ভালোভাবে দেখছিলাম, সত্যি কথাই এটা প্রাক্তন তৃণমূলীদের অ্যালামনি ছিল, এর বাইরে অন্য কিছু নয়। দেখুন একটা রাজনৈতিক দল বারবার করে ভোটে হারছে, পর্যুদস্ত হচ্ছে, এবং দিল্লি এই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে রাহুল গান্ধী বসে সলা পরামর্শ করছেন কিসের জন্য? আপনার হাইকমান্ডকে বোঝান, বলছে তো বিজেপির বিরুদ্ধে। তোমার বলেনি সংক্ষিপ্ত এইটাই বললাম, বলছিলাম বিজেপির বিরুদ্ধে, শুনুন বলছিলাম বিজেপির বিরুদ্ধে, তৃণমূল মুখপাত্র ফোঁস করে উঠলো। আমি একটা কথা শুধু বলবো, যে কটা সম্পাদীয় বলছিলেন বারবার উঠে আসছে, এ ভাই তোমার নাম কি টকায়, তোমার বাবার নাম কি টকায়, তোমার মায়ের নাম কি টকায়, তোমার জেঠুর নাম কি টকায়, দূর সকলের নাম পুষ্টি শুধু টকায় হয় নাকি? বলছে না না আমার নাম তো বিস্কুট। আসলে এরা সব তৃণমূল, কখনো আগের তৃণমূল, কখনো পরের তৃণমূল, কখনো গেরুয়া তৃণমূল, কখনো সবুজ তৃণমূল। প্রশ্ন উঠছে এই জায়গাতেই, তাহলে 2026-এর লড়াই মূলত কোন ইস্যুকে কেন্দ্র করে বা কোন কোন বিষয়কে তারা সামনে নিয়ে আসবে, এই নিয়ে আলোচনায় ফেরত আসবো। জনগণমনতে একটা বিরতির পর চোখ রাখুন জি24 ঘন্টায়। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জনগণমনতে। বিজেপির এই মুহূর্তে রাজনৈতিক লড়াইয়ের মূল পথ কি এবং তারই সঙ্গে লড়াই বা কোন পথে, এই নিয়ে আমরা আলোচনা করছি। অঙ্কন, পরপর প্রশ্ন তোমার কাছে চলে এসছে। এই মুহূর্তে দ্বিধা বিভক্ত, বারবার করে এই প্রশ্ন চলে আসছে, সাংগঠনিক দুর্বলতা নাকি নেতৃত্বের বক্তব্যের মধ্যে ডিফারেন্স? না না, দ্বিধা বিভক্ত কোনো তো নয় সেটা, এটা তো আমি প্রথম দিন থেকেই বলছি, আমরা তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন করব, আমরা তাদের সাথে প্রসঙ্গ তুলেছে দিলীপ ঘোষ কোথায়? না 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 না, এখন তো আমিও প্রশ্ন তুলতে পারি যে তৃণমূলের সব মঞ্চে সব ধরনের নেতা থাকে তো, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে থাকবে তো, না হলে আমি বলে দেবো ভাইপো লবি পিসি লবি আলাদা। আমাদের সুকান্ত বাবু এবং দিলীপ বাবু সেদিনকে মানে গতকাল মেদিনীপুরে একটা মিটিং সাংগঠনিক বৈঠক নিচ্ছিলেন, প্রত্যেকের কাছে তো আমরা সেখানে উনি ছিলেন। আর এখানে বারবার করে যে একটাই কথা বলা হচ্ছে, শতরূপ দাও বললো যে সিবিআই ইনভেস্টিগেশন কি হচ্ছে, ভাই 350 জন তৃণমূল কর্মী জেলে রয়েছে, আর আপনি যে বড় মাথার কথা বলছেন অপেক্ষা করুন, এতেও বড় মাথা ধরা পড়বে। জয়ললিতা থেকে শুরু করে লালু প্রসাদ যাদব, কনভিকশন হতে এইসব বড় মাথাদের 10 বছর 15 বছর লেগে যায়। এই যে জায়গাটা বারবার করে কেন্দ্রীয় এজেন্সির উপরে নির্ভরতা, এটাও কি একটা বড় কারণ বলে মনে হয় প্রসঙ্গে? সংক্ষেপে সম্পাদক। আমার মনে হয় যে সত্যি সত্যি যারা এখানে বিরোধী দলকে নির্বাচন করে আনার কথা ভেবেছেন বা তাদের যারা ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের তো বিরোধী দলের কাছেও একটা এক্সপেকটেশন ছিল। সেই এক্সপেকটেশনটা অবশ্যই যে অন্যায়গুলো ঘটে গেছে সেই অন্যায়গুলোর বিরুদ্ধে তদন্ত চলছে, যে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে, সেই তদন্তের একটা শেষ তারা দেখতে চেয়েছিলেন। কিন্তু শতরূপ যেটা বললেন যে সেই তদন্তের কোনো শেষ আমরা দেখতে পেলাম না, এত বছর ধরে তদন্ত চলছে তো চলছেই। সে সারদা থেকে শুরু
করে চাকরি দুর্নীতি থেকে শুরু করে শাহজাহানের সন্দেশখালী থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যু, যে ইস্যুগুলো সত্যি সত্যি একটা বার্নিং ইস্যুতে পরিণত হয়েছে, বিজেপি হয়তো তুলে ধরতে পেরেছে, কিন্তু তার পরিণতি কি? খুব সংক্ষেপে অশোকদার প্রতিক্রিয়া নেব। অশোকদা বারবার আটকাতে হয়েছে নানান বিষয়। অশোকদা কোথাও কি মনে হয়েছে একেবারে মানে ছন্ন ছাড়া একটা ভাব কোথাও মনে হয়েছে? দেখুন, একটা বারবার হেরে যাচ্ছে একটা দল, তাই নিজেদের বুস্ট আপ করার জন্য এই ধরনের অনেক সম্মেলন আজকে করেছে। এটা নিয়ে আমার বলার কিছু নেই। বলার কথা এইটা যে এ রাজ্যে তৃণমূলের বিকল্প যে বিজেপি হতে পারে না, মানুষ এটা বুঝে যাচ্ছে। এবং এই যে বাই ইলেকশনের রেজাল্টগুলো আপনি যদি দেখেন, মাত্র এক মাসের মধ্যে আমি বলছি একদিনে হয়নি, কিন্তু একদিন হবে। ভাই দেখুন, রায়গঞ্জের ফলাফল যদি দেখেন, মাত্র এক মাসে আমাদের ভোট 7,000 বেড়েছে। আপনি বলেছেন ভোট লুট হয়েছে। দেখো কি আমরা সবাই জানি, গতকাল রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা চলে গেল। কেমন 303 জন এমপি নিয়ে একার সরকার নিয়ে যে কাজ করতে পারেনি ইডিসিবিআই সেই সময়, আজকে 240 জন এমপি সহ বিজেপি রাজ্যসভায় মাইনরিটি হয়ে যাওয়া বিজেপি এমনিও আর করতে পারবে না। পশ্চিমবঙ্গ বিজেপিকে অল ইন্ডিয়া বিজেপি কুরবানি দিয়েছে। আমি একটাই কথা বলবো যে সেই 14 সাল থেকে সিবিআই ইডি সব একদিকে ছিল আর বাংলায় দিদি ছিল। মানুষ ইডি সিবিআই কে তাড়িয়ে দিদির পক্ষে রায় দিয়েছে। আর এই যে সরকারটা কেন্দ্রে দেখতে পাচ্ছেন, সেই সরকারটাও ভবিষ্যতে ইন্ডিয়ার সরকার তৈরি হবে। ইন্ডিয়ার সরকার বলছি, ইন্ডিয়ার সরকার তৈরি হবে। কংগ্রেস রাজি তো? কংগ্রেস রাজি তো? ইন্ডিয়ার সরকার তৈরি হবে। কংগ্রেস রাজি তো? বাংলার কংগ্রেস থাকবে তো? দিল্লির সরকার বিজেপির সরকার টিকবে না, ইন্ডিয়ার সরকার তৈরি হবে। রাজ্যের শাসক দলের বক্তব্য, তারা তাদের অবস্থান এবং ফলাফলের কথা বারবার করে তুলে ধরছে। অপরদিকে কেন্দ্রের শাসক দল অর্থাৎ বিজেপির এখানে লড়াইয়ের পন্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে বিভিন্ন মহলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রশ্নের কথা। কিন্তু কোথায় যাচ্ছে বাংলার রাজনীতির দিক, অবশ্যই করে সেদিকে নজর থাকবে জনগণমনয়। আমাদের সঙ্গে যে অতিথিরা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকে ধন্যবাদ। আমাদের সঙ্গে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য নিচ্ছে একটা বিরতি। এরপর দেখুন পেজ 1, সঙ্গে থাকুন।